কোর্ট, কেন্দ্র এবং কমিশন মানে নির্বাচন কমিশন, এটাকে যদি একটা ত্রিশূল ধরা হয় এবং এই ত্রিশূলের তিনটে ফলা যদি অ্যাক্টিভ হয়ে যায়, প্রশ্ন হচ্ছে তাহলে কেন বলছি যে এই মুহূর্তে এর মধ্যে দুটি ফলাকে অর্থাৎ কোর্ট এবং কমিশন এই দুটিকে যথেষ্ট সক্রিয় দেখাচ্ছে এই রাজ্যের ক্ষেত্রে, সেটা এসআইআর ইস্যুতে এবং সেটা আগামী নির্বাচন অর্থাৎ বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত সদর্থক, গণতন্ত্রের পক্ষে, সাধারণ মানুষের অধিকার রক্ষার ক্ষেত্রে সেটা দেখাচ্ছে। কেন সেই যুক্তিতে আসছি এখনই। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। দেখুন, আমরা খুব সাধারণ বাঙালি যারা দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস যে সমস্ত নির্বাচনগুলো আসে, সেটা যে জমানাতেই হোক না কেন, সেই জমানাগুলোতে, সেই নির্বাচনগুলিতে যা ঘটে সেই ঘটনাগুলো নিয়ে আমরা এত হতাশ, এবং তার সাথে অবশ্যই এই নির্বাচন কমিশন এবং এই বিচার ব্যবস্থার যাকে বলে গদাই লস্করি চাল, যাকে অনেকে বলেন তারিখ পে তারিখ, যাকে অনেকেই বলেন কিচ্ছু হবে না, এগুলোকে দোষ দেওয়া যায় না মোটের ওপর। তার কারণ পিছনের পরিসংখ্যান সবই চলমান প্রবাহের মতো চলতে থাকে। শুধু আমরা কি দেখতে অভ্যস্ত যে অপরাধ আছে, অন্যায় আছে, অপরাধীও আছে, কিন্তু তার কোনো শাস্তি নেই। এই ব্যবস্থার কি পরিবর্তনটা একটু আসতে চলেছে? সেইটা মনে হচ্ছে। তার কারণ নড়ে চড়ে বসেছে বোধহয় বিচার ব্যবস্থা এবার। নজিরবিহীন বেশ কিছু ঘটনা আগেও ঘটেছে এই গত এক মাস জুড়ে, এবং আজ আবার সেটা ঘটল। সেটা কি? সেটা হচ্ছে যে এসআইআর এর হিয়ারিং বা যে মামলাটির হিয়ারিং, যেটি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে রুজু করেছিলেন, সেটির হিয়ারিং এ কি কি হয়েছে সেগুলো আপনাদের সবার সামনে, এমনকি সুপ্রিম কোর্টের হিয়ারিং ক্লিপ সহ আমরা তুলে ধরেছি। তার বিস্তারিত ব্যাখ্যা এখানে করবার চেষ্টা করেছি। তার সেখানে আপনাদের যে মতামতগুলো, সেই মতামতগুলো কমেন্টে উঠে এসেছে, সেগুলো আপাতত আমরা সবাই জানি। গতকালই এই মানুষের ভাষার এপিসোডে আমরা বলেছিলাম যে প্লিজ এই আধা সেনা ইত্যাদি নিয়ে আর নাটক করবেন না, মানুষ যেন ভোটটা দিতে পারে। যে কোনো মানুষ যে কোনো দলকে বেছে নিয়ে ভোট দিক, যা খুশি করুক, ভোটের দিন তার রায়টা দিক, সেইটার ব্যবস্থা করে দিন, এটা বলেছিলাম। আর আজকে সেটাও একটা বার্তা নির্বাচন কমিশনের তরফ থেকে এলো। তাই বলছি, দুটো ফলা, কোর্ট এবং কমিশন, তাদের অন্য একটা রূপ যেন দেখতে পাওয়া গেল। প্রথম কথা, যে মামলাটি মুখ্যমন্ত্রী রুজু করেছিলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে এসআইআর সম্পর্কিত, সেই মামলাটি গতদিন হিয়ারিং হয়ে বেশ কিছু নজিরবিহীন নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ দিয়েছিলেন। সেগুলি কি? সেগুলো এই প্রথম বোধহয় দেশের ইতিহাসে নজিরবিহীন যে রাজ্যের প্রশাসনের ওপর চূড়ান্ত অনাস্থা প্রকাশ করে নির্বাচন কমিশনকে এবং রাজ্য প্রশাসনকে এই নির্দেশ দেওয়া হয় যে বিচারকদের নিয়োগ করে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির ব্যালেন্স কেসগুলো আছে সেই কেসগুলো সমাধান করতে। 28 তারিখ তালিকা প্রকাশ করতেই হবে, এটাও সুপ্রিম কোর্ট বলে দেয়। এবং সুপ্রিম কোর্ট এটাও বলে দেয় যে জেলা যে সমস্ত জজেদের দিয়ে এবং অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট জাজেস দিয়ে, তাদের দিয়ে যে হিয়ারিং মানে শুনানির যে স্ক্রুটিনিটা হবে, চেকিংটা হবে, সেটাতে তারা যে রায় দেবেন সেটাকে সুপ্রিম কোর্টের রায় বলে মেনে নিতে হবে। এই অবধি ঠিক ছিল। হঠাৎ
মানে তাবড় সংবাদ মাধ্যম, অনেকেই এগিয়ে থাকেন, অনেকে পিছিয়ে থাকেন, ইত্যাদি ইত্যাদি, ইভেন তাবড় সংবাদ মাধ্যম খবর পাননি। হঠাৎ 10 তারিখে যে হিয়ারিংটা মোটামুটি ফিক্স করা ছিল, সেটা আজকে সকালবেলা সুপ্রিম কোর্টে আচমকা তার হিয়ারিং হয়। হয়তো ভিতরে যে সমস্ত মামলার পার্টিরা আছেন তারা অবশ্য জানতেন, না হলে সেখানে তারা উপস্থিত হলেনই বা কি করে। সেখানে আজকেও এক বলা যায় উত্তেজক সওয়াল জবাব পর্ব চলল। কিন্তু ইস্যুটা কি? ইস্যুটা হচ্ছে যে পরিমাণ কেস পেন্ডিং হয়ে আছে, সেই পরিমাণ কেসগুলির নিষ্পত্তি করবার জন্য এসআইআর এর যে পরিমাণ বিচারককে পাওয়া গেছিল সেটা যথেষ্ট নয়। 240-50 জনের মতো এই বিচারক নিয়োগ করা হয়েছিল এসআইআর এর স্ক্রুটিনির জন্য। সুপ্রিম কোর্ট আজকে বলে দিল সেটা যথেষ্ট নয়, এবং রাজ্য সরকারের মূল আপত্তির জায়গা যেটা ছিল যে বাইরের রাজ্যর মাইক্রো অবজারভার চলবে না। সুপ্রিম কোর্ট বলেছিল ঠিক আছে তাহলে তোমরা দাও। 8850 জনের মতো রাজ্য সরকার দিয়েছিল, সেটা আবার নির্বাচন কমিশনকে সম্পূর্ণ অধিকার দিয়ে দিয়েছিল যে তাকে পাল্টাতে পারো, তাকে চেকিং করতে পারো, তাকে পরিবর্তন করতে পারো, এমনকি বাতিলও করতে পারো। তা নির্বাচন কমিশন সেই তালিকা রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দিয়েছিল। তা সেই তালিকা কেন পাঠিয়ে দিয়েছিল? যে তাদের কোনো বায়োডাটা নেই, এবং যে গ্রেডের অফিসারদের সেখানে দেওয়ার কথা ছিল তাদেরকে দেওয়া হয়নি, ইত্যাদি ইত্যাদি। তৎপরবর্তীতে হিয়ারিং এ এই আদালতের মনিটরিং এর মাধ্যমে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, তাকে সমস্ত জিনিসটাকে মনিটর করতে বলেছিলেন, অ্যাপয়েন্ট করতে বলেছিলেন জাজেদের। আজকে বলে দিলেন যে ওটা যথেষ্ট সংখ্যক না, তার কারণ ওটা যদি ওনাদের দিয়ে যদি শুধুমাত্র ওইটুকু সংখ্যার জেলা জাজ দিয়ে যদি মানে স্ক্রুটিনি বা নথি সংশোধনটা ঠিকঠাক, নথির যে ডিসক্রিপেন্সিটা আছে সেগুলো যদি চেকিং পর্যায়ে চলতে থাকে, প্রত্যেকজন যদি 250 জন করেও এই 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 চেকিংটা করেন, তাহলেও সেটা 80 দিন লেগে যেতে পারে। আচ্ছা, ভালো কথা, বোঝা গেল 80 দিন লেগে যেতে পারে। তাহলে 80 দিন যদি লেগে যেতে পারে, তাহলে তো সেটা মনোনয়নপত্র দাখিলের যে সময়সীমা, যখন নির্বাচন কমিশন ভোট ডিক্লেয়ার করবে তার মধ্যে তো শেষ হবে না। তাহলে কি 28 তারিখ এই মুহূর্তে যে অবস্থা আছে তার তালিকা নির্বাচন কমিশন বার করে দেবেই, সেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। কিন্তু তারপরে যে অংশটা বাদ পড়ে থাকবে, যে অংশটা আপলোড হয়নি, আমরা মানুষের ভাষায় তার বিস্তারিত পরিসংখ্যান দিয়ে তথ্য দিয়েছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে পিছনের শোগুলো একটুখানি দেখে নেবেন, এপিসোডগুলো একটু দেখে নেবেন, সেগুলো তাতে পুরো পরিসংখ্যান দেওয়া আছে। তাহলে সেইটুকুকে আপনার হিয়ারিং করে, বা হিয়ারিং বলছি মানে তার নথিগুলোকে চেকিং করে তার সুনির্দিষ্ট একটা অ্যাডজায়নার বা আর একটা তালিকা, পরবর্তীতে সংযোজনী তালিকা ঘোষণা করবে নির্বাচন কমিশন। কিন্তু সেটা কতদিনের মধ্যে? সেটা যতদিন না মনোনয়নপত্র দাখিল হয় তার মধ্যে করতে হবে। কিন্তু এনারা হিসেব করে আজকে কি দেখলেন যে 80 দিন লেগে যেতে পারে সেইটা করতে, যে সংখ্যক বিচারক এই মুহূর্তে কাজের জন্য নিযুক্ত হয়েছেন। সেটা আজকে সুপ্রিম কোর্ট বলে দিলেন যে সেটা যথেষ্ট নয়। তার জন্য প্রয়োজনে বাইরের রাজ্য কোথায়, উড়িষ্যা এবং সংলগ্ন উড়িষ্যা, আসাম, এই সমস্ত ঝাড়খণ্ড, এই সমস্ত রাজ্য থেকে, উড়িষ্যা ঝাড়খণ্ডের কথাটাই উঠেছে বিশেষত, এই সমস্ত জায়গা থেকে জাজেদের আনা যেতে পারে। এমনকি সিভিল জাজ যারা আছেন তাদের যদি 3 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে তাদেরকেও নিয়োগ করা যেতে পারে এই কাজে। এটা আজকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল। কিন্তু এই সমস্ত তো হলো, কিন্তু এর মধ্যে ইন্টারেস্টিং জায়গা কোনটা? ইন্টারেস্টিং জায়গা হচ্ছে এইটা যে সুপ্রিম কোর্ট যেটা 10 তারিখে হিয়ারিং ছিল সেটা আজকে, মানে এটা তো বাংলার মানুষের কাছে একটা অবিস্মরণীয় দিন হয়ে থাকার কথা, যেখানে তারিখ পে তারিখ হয়, কোনো মামলার নিষ্পত্তি হয় না, দোষী শাস্তি পায় না, উল্টে জামিন পেয়ে চলে যায় ড্যাং ড্যাং করে। সেখানে কিন্তু এই ভূমিকা যদি পুরো হিয়ারিংটা
আমাদের দেখার পরে যেটা মনে হয়েছে, যদি রিড বিটুইন দ্য লাইন বা পুরো বিষয়টার একটা মোটা অর্থ যদি ধরা হয়, সেটা কি আদালত কিন্তু এবার নড়ে চড়ে বসেছে, আপাত দৃষ্টিতে দেখে তাই মনে হচ্ছে। আর ওদিকে কমিশন, আপনারা সকলেই জানেন, সেইটাও এই মানে গত এপিসোডে বলেছি যে রাজ্য পুলিশের কর্তা ব্যক্তিদের নিয়ে, ডিজিকে নিয়ে, সিআরপিএফ এর আইজিকে নিয়ে, মানে একদিকে কেন্দ্রীয় বাহিনী আর একদিকে রাজ্য পুলিশ, এদেরকে নিয়ে নির্বাচন কমিশন একটি বৈঠক করেন। সেই বৈঠকে সূত্রের খবর অনুযায়ী যেটা জানা যাচ্ছে, সংবাদ মাধ্যমেও সেটা যথেষ্ট বহুল প্রচারিত, সংবাদ মাধ্যমে সেটা প্রচার হচ্ছে, কি নির্বাচন কমিশন বলেছে যে না, যেটা ঠিক মানুষের ভাষা থেকে গতকালকের এপিসোডে বলেছিলাম প্লিজ নাটক করবেন না, ঠিক সেটাই জানা যাচ্ছে যে নির্বাচন কমিশনার এই সিইও পশ্চিমবঙ্গের জন্য তিনি জানিয়েছেন যে এটা আর করা যাবে না, কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা যাবে না মাঠঘাটে, কেন্দ্রীয় বাহিনী যেটা শোনা যায় অন্য জায়গায় বেড়াতে পাঠিয়ে দেওয়া হয়, সেটা করা যাবে না। খুব ভালো কথা। তা এই সমস্ত যদি হয় তাহলে তো খুব ভালো কথা, এর চেয়ে মানে ভালো আর কি হতে পারে। কিন্তু এটা যদি হয়, যা পরিস্থিতি দেখা যাচ্ছে, তাহলে ত্রিশূলের তিনটে ফলার একটা দুটো অ্যাক্টিভ। এবার কেন্দ্র, তার যে ভূমিকা, সেই ভূমিকাটা তো কখনোই এমনটা হতে পারে না ডিরেক্টলি একটা রাজ্য সরকারকে সে কি উৎখাত করতে পারে, পারে না। আর রাষ্ট্রপতি শাসন, সেই রাষ্ট্রপতি শাসন যদি জারি করা, সেটা একটা দীর্ঘ প্রসেস, এবং সেটা যদি হয়, আমি দুটো মন্তব্যকে আপনাদের সামনে কোট করছি। শ্রমিক ভট্টাচার্য মহাশয়, যিনি বিজেপির রাজ্য সভাপতি, মানে রাজ্যের প্রধান বিরোধী দলের সভাপতি, তিনি দায়িত্ব নেওয়ার পরে প্রথমে কি বলেছিলেন, কথাটা আপনাদের মনে আছে কিনা একটু ভেবে দেখুন, যে তৃণমূলকে আমরা শহীদ হতে দেব না, তৃণমূল এমনিই মারা যাবে। তার মানে রাষ্ট্রপতি শাসন যদি জারি হয়, তাহলে তো আমি শহীদ হয়ে, মানে তৃণমূল তো শহীদ হয়ে গেল। তাহলে সেটা সেইখানেই কিন্তু তার মন্তব্যের মধ্যেই কিন্তু মানে উপ্ত ছিল একটা অংশ, যে না, আর যেই হোক ওই রাষ্ট্রপতি শাসনটা হবে না, সেটা বিরোধী দলের ওই বিরোধী দলনেতা অনেকবার বলেছেন যে ওর ওইভাবে না, মানুষ গণতান্ত্রিক উপায়ে তাকে সরিয়ে দেবে। আর একটা কি উপ্ত জিনিস ছিল, এই শ্রমিক ভট্টাচার্য মহাশয় এই কিছুদিন আগে, 3-4 দিন কি 5 দিন আগে একটা প্রেস কনফারেন্সে তিনি বলেছিলেন, যে প্রেস কনফারেন্সে এই এক্স কি বলে ওটাকে, এক্স যিনি আছেন কমান্ডো, এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী সহ ক্ষিতি গোস্বামীর কন্যা, এনারা যেদিনকে জয়েন করলেন বিজেপি পার্টি অফিসে এসে, সেদিনকে উনি উঠে যাওয়ার সময় একটা কথা বলেছিলেন এই শ্রমিক ভট্টাচার্য মহাশয়, সেটা হচ্ছে এবারে কিচ্ছু লাগবে না, এবার যদি কলকাতা পুলিশ দিয়েও ভোট হয় তাহলেও, বা রাজ্য পুলিশ দিয়েও যদি ভোট হয় তাহলেও বিজেপি জিতবে। এই টোটাল বিষয়টার যদি আবার আপনি রিড বিটুইন দ্য লাইন করেন, তাহলে কি পাওয়া যাচ্ছে, তাহলে এই জায়গায় যে রাজ্যের বিরোধী দল, কেন্দ্রের শাসক দল, তাদের যে সাংগঠনিক পর্যায়ের প্রস্তুতি, মানে বিরোধী দলের তরফ থেকে যে সমস্ত ভোটের প্রস্তুতি, কলা কৌশল ইত্যাদি থাকে, সেটা যদি অ্যাক্টিভ হয় ভালোভাবে, সেটা তাদের পরিকল্পনা আছে, তারা বুঝবেন নিশ্চয়ই, তাহলে ত্রিফলা আক্রমণ কিন্তু আসতে চলেছে। এবং রাষ্ট্রপতি শাসন হলে যে বিতর্কগুলো উঠে আসে, আপনারা খেয়াল করে দেখুন, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হলো, নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া হলো, রাজ্যের মানুষের মৌলিক অধিকার খর্বিত হলো, বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলবেন, এবং যার বিরুদ্ধে সেটা হলো, অর্থাৎ রাজ্যের শাসক দল বা নির্বাচিত একটি সরকার, সে তো একেবারে, যাকে খুব মানে কোট আনকোট একটা হাসির ছলের কথা যদি বলা হয়, তার তো বললে বললে এই যদি হয়ে যেত। কিন্তু যদি কোর্ট মনিটর এই যে ঘটনাটা ঘটছে এই মুহূর্তে, এবং নির্বাচন কমিশনের যে ক্ষমতা দেওয়া আছে সংবিধানে, তার যদি 5% প্রয়োগ করে এবং ঠিকভাবে প্রয়োগ করে, এই দুটো জিনিস যদি অ্যাক্টিভ হয়, তার সাথে যদি কেন্দ্রের যে ভূমিকাগুলো আছে, সংবিধান সম্মতভাবে যে ভূমিকা আছে, সেগুলো যদি ঠিকভাবে তার সাথে
পালিত হতে শুরু করে। তাহলে আবার মজার ছলে বলছি, এই ঘটনা কিন্তু রাষ্ট্রপতি শাসনের বাপ ঠাকুরদা হতে চলেছে। মানে রাষ্ট্রপতি শাসন না হয়েও এই ত্রিফলা আক্রমণ কিন্তু, যে রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে ভোট, মানে রাজ্যের মানুষ জনগণ কি চাইছিলেন, একটা নিরাপদ সুনিশ্চিত ভোটদানের অধিকারের একটা পরিবেশ, যেখানে যে যে অভিযোগগুলো রাজ্য পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আছে, রাজ্য প্রশাসনের বিরুদ্ধে আছে, পক্ষপাতিত্বের, বুথ রিগিং এর, কাউন্টিং রিগিং এর, মানুষকে থ্রেট দেওয়ার ইত্যাদি ইত্যাদি আছে, সেগুলো থেকে পরিত্রাণ পেতে চেয়েছিল মানুষ। এগুলো যদি অ্যাপ্লাইড হয় এবং সেটা যদি কোর্ট থেকে মনিটর হয়ে এইভাবেই এগোতে থাকে, তাহলে কিন্তু সেটা ওই রাষ্ট্রপতি শাসনেরই এক প্রকার পরোক্ষ নামান্তর হতে চলেছে কিনা সেটা আপনারা বিচার করবেন। মানুষের ভাষার এই এপিসোডে এই পর্যন্ত, কারণ এর মতামত আপনারা দেবেন, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। আমরা ঘটনাগুলোকে বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরছি মাত্র। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন একটু, আর কমেন্টে অবশ্যই খোলা মনে কমেন্টে আপনাদের মতামতগুলো জানাবেন। মত এবং বিপক্ষ মত সেগুলো উঠে আসলেই তো সামগ্রিক জিনিসটাকে বোঝা যায়। আগামী এপিসোডগুলোতে এরকম অসংখ্য ইন্টারেস্টিং জিনিস নিয়ে আসছি। আপনাদের নজর থাকুক মানুষের ভাষার পর্দায়। নমস্কার।